নমস্কার, আমি ডক্টর দাস, ডক্টর পার্থরঞ্জন দাস, কলকাতা ওমেন্স ক্লিনিক, দক্ষিণ কলকাতা বেহালায় অবস্থিত একটি লো কস্ট আইভিএফ ইনস্টিটিউট। আজকে আমরা শুক্রের অ্যানালিসিস মানে সিমেন অ্যানালিসিস নিয়ে কয়েকটা কথা বলতে এসছি। এক নম্বর হচ্ছে যে শুক্র হাজবেন্ডের শুক্র অ্যানালিসিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই 50% ক্ষেত্রে ডিপেন্ড করে যে আমরা কিভাবে কি পদ্ধতিতে এই পেশেন্টের মানে ইনফার্টিলিটির কাজটা করব, ট্রিটমেন্টটা করব। যেমন ধরুন WHO ক্রাইটেরিয়া অনুযায়ী শুক্রকে যে ইন্টারপ্রেট করার মানে সিমেন অ্যানালিসিসের যে ইন্টারপ্রেট করার কতগুলো ক্রাইটেরিয়া আছে। যেমন ধরুন তার ভলিউম মিনিমাম 1.5 মিলিয়নের ওপর হতে হবে পার ইজাকুলেট। দ্বিতীয় হচ্ছে শুক্রের টোটাল কনসেন্ট্রেশন মিনিমাম 39 মিলিয়ন হতে হবে পার ইজাকুলেট। আর যদি এমএল হিসেবে ধরি মানে প্রতি এমএল শুক্রের মধ্যে কতটা শুক্র থাকবে কাউন্ট, সেটা মিনিমাম 15 মিলিয়ন। মোটিলিটি মানে শুক্র কিরকম এগোতে পারে, যদি র্যাপিড প্রোগ্রেসিভ মোটিলিটি হয় তাহলে 32%, আর টোটাল মোটিলিটি হচ্ছে 40%, মানে 100টার মধ্যে 40টা শুক্র যদি ঠিকমতো করে এগোয়। নাম্বার 5 হচ্ছে মরফোলজি। মরফোলজি মানে শুক্রগুলোকে দেখতে কিরকম, তার মধ্যে যদি দেখা যায় মানে 4%-এর উপর শুক্র দেখতে নর্মালি, মানে একটা ব্যাঙাচির যেমন একটা মাথা থাকে, একটা ধর থাকে, একটা লেজ থাকে, সেরকমই অলমোস্ট দেখতে, কিন্তু সেগুলো 4%-এর উপর হলে আমরা বলি যে নর্মাল মরফোলজি। এছাড়া আরো অনেক কিছু মানে এক্সট্রা টেস্ট আছে, যেমন ডিএনএ ফ্র্যাগমেন্টেশন টেস্ট। আজকে আমরা বেসিক যে সিমেন অ্যানালিসিস সেটা নিয়ে বলবো। 3 দিন থেকে 5 দিনের অ্যাবস্টেনেন্স, মানে 3 দিন থেকে 5 দিন স্বামী শুক্রটা খরচা করবে না। যেমন ধরুন সোমবার দিন যদি কোনো ভদ্রলোকের কোনো দেহ থেকে শুক্রটা বাইরে বেরিয়ে যায়, তাহলে সোমবারের পরে মঙ্গল বুধ বৃহস্পতি অবধি সে খরচা করবে না শুক্রটা। বৃহস্পতিবারের পর থেকে 3 দিন মানে বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার, এই 3 দিন তাকে প্রেফারেবলি কোনো সেন্টারে এসেই শুক্র দিতে হবে। বাড়ি থেকে হোম কালেকশন করা আমার পছন্দ নয়, কারণ হোম কালেকশন করে 30 মিনিটসের মধ্যে, কালেকশন না, তার ডিসচার্জ হওয়ার 30 মিনিটসের মধ্যে কিন্তু তার শুক্রটা টেস্ট হওয়ার কথা। দ্বিতীয় হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে টেকনিশিয়ান আছে তারা হয়তো কোনো বাথরুমে বা এমনি অন্য কোনো জায়গাতে হয়তো তার শুক্রের টেস্ট করতে পাঠিয়ে দিল, সেটাও কিন্তু একদমই নয়, ঠিক নয়। তাকে প্রপারলি একটা মাস্টার বেড মানে একটা শুক্র কালেকশন করার জন্য একটা আলাদা রুম থাকা দরকার। নাম্বার 2 হচ্ছে একটা ওয়াইড বোর, মানে মুখটা এমন যাতে হবে যাতে কিনা পাত্রটার মুখটা বড় হতে হবে। যদি পাত্রের মুখটা ছোট হয় তাহলে কিন্তু শুক্র বাইরে ছিটকে পড়তে পারে, ভলিউম কমে যেতে পারে। যদি অনেক সময় পেশেন্ট টেনশনে থাকে, সারাদিন থেকে জল টল খায় না, ডিহাইড্রেশন থাকলে পরে শুক্রের ভলিউম কমে যেতে পারে। তৃতীয় হচ্ছে যে একটা মেকলার্স চেম্বার বলে একটা যন্ত্র আছে, যার মধ্যে শুক্রটাকে দিলে ড্রপলেট দিলে পরে আমরা মোটামুটি জানতে পারি। এটা একটা মানে স্ট্যান্ডার্ডাইজ প্রসিডিওর, যাতে শুক্রের কাউন্ট কিরকম আছে, মোটিলিটি কিরকম আছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে 90% ক্ষেত্রে আমি আপনাদের বলছি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম শুক্র দেওয়া হয় একটা ড্রপলেট করে কভার যে স্লিপ আছে তার উপর রেখে, মাইক্রোস্কোপের উপর রেখে 1 ঘন্টা পরে হয়তো টেকনিশিয়ান কোনটা রিপোর্ট দিল। এটা একদমই ঠিক নয়। তবে সব থেকে ভালো পদ্ধতি সেটা হচ্ছে কাসা পদ্ধতি, সেটা কম্পিউটার অ্যাসিস্টেড, কিন্তু সেটা এক্সপেন্সিভ। আর নাম্বার 2 হচ্ছে যে এই যে বেসিক মানে বেসিক যে কাউন্ট, এইগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা তাদেরকে ট্রিটমেন্টের পদ্ধতি দিই। যেমন ধরুন যদি আমি যেটা বললাম যে টোটাল কাউন্ট 39 মিলিয়ন, যদি দেখা যায় একটা পেশেন্টের টোটাল কাউন্ট 10 মিলিয়ন, আমরা তাকে ইউজুয়ালি 10 দিন বা 15 দিন পরে আরেকবার শুক্রের টেস্ট করতে বলি। তাতেও যদি কাউন্ট খুব কম থাকে তখন আমরা তাকে IUI এর অপশন দিই। বা যদি তারা তাতে রাজি না থাকে তাহলে কিছু শুক্র কেন তার কম আছে সেটার জন্য তার কারণটা বার করার চেষ্টা করি, প্রি টেস্টিকুলার, টেস্টিকুলার, পোস্ট টেস্টিকুলার এই হিসেবে। যদি দেখা যায় সবকিছু ট্রিটমেন্ট সত্ত্বেও তার শুক্রের কাউন্ট একদমই ভালো হচ্ছে না, 10 মিলিয়ন বা 12 মিলিয়ন, তখন সেক্ষেত্রে IUI এর অপশন দেওয়া হয়। আর যদি 5 মিলিয়নেরও কম থাকে তখন আমরা ইউজুয়ালি তাকে ইক্সি পদ্ধতিতে IVF করতে বলি। তো মোটামুটি এইভাবেই আমাদের কিন্তু ইন্টারপ্রিটেশন হয় সিমেন অ্যানালিসিস। নমস্কার।